হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 12 দ্যাট মিনস গোলক বা স্ফিয়ারের কোয়েশ্চেন নাম্বার 6 থেকে আমরা স্টার্ট করছি। কারণ কি প্রিভিয়াস ভিডিওতে আমরা বেসিক কনসেপ্ট খুব ভালোভাবে এবং কোয়েশ্চেন নাম্বার 5 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও। তো এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে পড়ো। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে, এই দেখো একটা অর্ধ গোলাকৃতি একটা বাটি, বাটি মানে কি একটা পুরো গোলক, যেমন একটা বল, তার মিডিল দিয়ে কেটে দিলে অর্ধ গোলক সেরকম একটা বাটির শেপ হয়। তো সেই বাটি তৈরি করতে বলছে 127.2 127.2 এত বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে বলো। এই যে ব্যাস, এটা তোমাকে বলো। যদি এর ব্যাসার্ধ তুমি আর ধরে ক্যালকুলেশন করো, মানে কি 2r কত, ব্যাস কত, সেটা আমাদেরকে বলো। ঠিক আছে, তো তার আগে আমাকে যে মেন কনসেপ্ট এখানে ক্লিয়ার করতে হবে, এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে 127.2 বাটি তৈরি করতে যে পাতটা লেগেছে সেটা অ্যাকচুয়ালি কি। অর্ধগোলকের ক্ষেত্রে দুটো আমরা জিনিস জানতাম, একটা হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রে একটা বক্রতলের ক্ষেত্রফল, একটা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। বক্রতলের ফর্মুলা কি ছিল 2πr², আর সম্পূর্ণ তলের ফর্মুলা কি ছিল 3πr²। কেন এই ফর্মুলা গুলো সব আমি বেসিক ভিডিওতে কিন্তু ডিসকাস করে দিয়েছি, সেগুলো এখানে আর বলছি না, কেমন। তো বক্রতলের ফর্মুলা 2πr², আর সম্পূর্ণ তলের ফর্মুলা তোমাদের 3πr²। তো এখানে এই যে নাম্বারটা বলেছে একটা বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে, দ্যাট মিনস এটা আমাদের বক্রতল বলেছে না সম্পূর্ণ তল বলেছে, সেটা আগে ক্লিয়ার করতে হবে। একটা বাটি, এবার বাটিটা যেটা সেটা এবার তোমরা দেখো। বাটির উপরটা তো খালি, বাটিতে কোনো তোমাদের ঢাকনা থাকে, চাপা থাকে, ইন জেনারেল থাকে না, বাটি তো এমনি খালিই থাকে। তো বাটি তৈরি করেছে, পিয়ালা তৈরি করেছে, দ্যাট মিনস তার বক্রতল সম্পূর্ণ তল নয়। যখন উপরের পোর্শনটা আমরা নেবো, যখন কোনো ঢাকনা দিয়ে বন্ধ থাকবে কোনো জিনিস, তখন সেটা আমাদের সম্পূর্ণ তল। সাইডটাও নেবো, উপরটাও নেবো, বাট এখানে শুধু তো সাইড, উপরটা তো খালি। তো দ্যাট মিনস এখানে তোমাকে কনসেপ্টটা দিলে আমরা কি নিয়ে এলাম যে 2π, আমাদের যেটা বইয়ে বলে দিয়েছে 2πr² ইজ ইকুয়াল টু 127.2। আমরা ব্যাসার্ধটাকে আর ধরে নিয়েছি, তো আমরা ওটা স্মল আর লিখি। যখন আমরা ফর্মুলাতে স্মল আর লিখছি, আমরা ব্যাসার্ধটাকে স্মল আর ধরে নিয়েছি, তাহলে আমাদের 2r এর ভ্যালু আমাদের চাই, সেটা আমাদের ব্যাস হবে। তো তোমরা একদম এখান থেকে ক্যালকুলেশন শুরু করবে না, একটু লিখে নেবে। ধরি অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ ইকুয়াল টু r সেন্টিমিটার, তারপর লিখবে শর্তানুসারে এটা দিয়ে দিয়েছে। এখান থেকেই r এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে চলে আসি। কত হচ্ছে দেখি, r² ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন আমি পুরোটাই লিখি একবার, কারণ কি এটা এখনো ভাঙা হয়নি, এটা একবার ভেঙে নি। তো 7কে 127 দিয়ে গুণ করে তার সঙ্গে 2টা যুক্ত করে দিলে কত হয়ে যাবে 891। ঠিক, তো এখান থেকে দেখো এবার r²টা তাহলে কত হয়ে যাবে। এবার সব জিনিসগুলো আমি ওদিকে নিয়ে চলে যাচ্ছি। এদিকে 891/7 রয়েছে, এদিকে 2টা উপরে আছে, এদিকে গেলে নিচে আসবে, এদিকে 22-এর 7 আছে, এদিকে গেলে 7-এর 22 হয়ে যাবে। 7 কেটে গেল, দেখো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে তো যাবে না, 2 দিয়ে তো কাটবে না, আমি এটা 11 টেবিলে চলে যাবে। দেখো 11 দিয়ে 11 দুগুণে 22, আর এই 11 দিয়ে 8 11 88, হাতে 1 11 11 11, দেখো 81/4। তাহলে আমাদের কত হলো, r² কত হচ্ছে 81/4। তাহলে আর কত হবে 9 9 81, 2 দুগুণে 4, 9 2। তাহলে তোমাদের ব্যাস কত হবে 2 × 9 2, 2 2 কেটে যাবে 9 সেমি, ইংলিশে লিখলে সেন্টিমিটার। বোঝা গেল, ক্লিয়ার হলো, বাস এইটুকুনি, বেশি কিছু কোয়েশ্চেনটির মধ্যে নেই। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7 আমরা রিড করছি। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। একটি নিরেট লোহার গোলা, ওই গোলটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল আমরা হিসাব করে লিখি। তো দেখো নিরেট লোহার গোলক মানে কি, নিরেট মানে কি ফাঁকা নয়, নিরেট মানে একটা যে লোহার, যেমন একটা ফুটবল হয়, ফুটবলের ভিতরেও কি যে চামড়া দিয়ে ফুটবলটা তৈরি হয়, তার ভিতরেও কি চামড়া থাকে না, ভেতরে আমরা হাওয়া ভরি, ফুটবলের ভেতরটা তো ফাঁকা থাকে। বাট এখানে হচ্ছে একটা লোহা দিয়ে বল তৈরি করেছে, সেই বলটা পুরো নিরেট, মানে ভিতর সম্পূর্ণ পুরোটা লোহা। তো সেই তার ব্যাসার্ধ বলে দিয়েছে 2.1 সেন্টিমিটার। তো বলছে ওই গোলটিতে কত ঘন সেমি লোহা আছে, বলেছে কোন জিনিসের মধ্যে, সেটা তোমাদের গোলকের ক্ষেত্রে হোক বা তোমাদের লম্ববৃত্তাকার চোঙ যেটা রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে হোক, তার মধ্যে কত কিছু আছে জানার জন্য তার আয়তন বার করতে হয়। কি বার করতে হয়, তার আয়তন, ভলিউম বার করতে হয়। তো সেরকম এখানে বলছে এই গোলটিতে কত ঘন সেমি লোহা আছে, তো সেটা বার করবো, দ্যাট মিনস তার আয়তন আমরা বার করবো। তো সিম্পলি
আমরা এখানে আয়তনের ফর্মুলা লিখে নেবে, এক লাইন লিখে করবে। তো আয়তনের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, কি আয়তনের ফর্মুলা, 4/3 পাই আর কিউব। তো ক্যালকুলেশন করো, 4/3 পাই মানে কত, 22/7, আর মানে কত বলে দিয়েছে 2.1, 3 বার, তাহলে 2.1 বাই 1 বাই, এখানে আমি পয়েন্টটাকে সরিয়ে একদম 10 লিখে দিচ্ছি, 21/10 আর 21/10, 3 বার লিখে দিলাম। ঠিক আছে, এই চ্যাপ্টারের কোয়েশ্চন ক্যালকুলেশন গুলো একটু লক্ষ্য করবে। অনেক সময় তোমরা গিয়ে ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু আটকে যাও, তো ক্যালকুলেশন গুলো একটু লক্ষ্য করবে, কেমন। তো এটা হয়েছে, তো দেখো কি কি হবে, 7 দিয়ে চলে গেল 3 7 21, আর 3 দিয়ে চলে গেল 3 7 21, আর কিছু যাচ্ছে না, নিচে 10 10 10, 4 দিয়ে কাটলে কাটতে পারবো কিন্তু কাটবো না। আমি বারবার বলেছি এরকম কোয়েশনে কাটবে না কখনো, কাটলে কি ক্যালকুলেশন টাফ হবে তোমাদের। তোমরা নিজেরাও করে দেখতে পারো। দেখো আমি কাটবো না, আমি কি করবো, উপরে যা নাম্বার আছে সবকে গুণ করে দিয়ে, নিচে দেখো 1000 আছে, তো 3টে শূন্য আছে, 3 ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। তো উপরে যে নাম্বার গুলো রয়েছে সেগুলোকে আগে একটু গুণ করে নিই। এখানে 22 আর 4, 22 আর 4 কত হয় তোমাদের 88, 88 কে এখানে 3 7 21, আবার একটা 21, তো আগে একটা 21 দিয়ে গুণ করি, তারপর আর একটা 21 দিয়ে গুণ করবো। 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, তাহলে 8, 8 আর 6 14, 4 হাতে 1, 7 আর 1 8 আর 1, একে আবার একবার 21 দিয়ে গুণ করো, তাহলে কত হয়ে যাবে, 8 একে 8, 4 8 1 ইন্টু 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 1 2 3, যোগটা এদিকে করে লিখছি, 8 8 6 4 10 শূন্য হাতে 1, 9 9 18 8 হাতে 1, 6 7 আর 1 8, দেখো 38808। অ্যান্সারটি কি এলো আমি আগে লিখছি, উপরে আমাদের এলো 38808, আর নিচে কত 1000, তো 3টে শূন্য সরা থাকে, জাস্ট 3টে সংখ্যাকে পয়েন্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে 38.808, 38.808। তাহলে এত কি, ইউনিটটা কি হবে, এটা একটা আয়তন, আয়তন মানে কি তোমাদের ঘন সেমি, আর যদি ইংলিশে লেখো সেন্টিমিটার কিউব, বা বাংলায় লিখলে ঘন সেমি। একটা পার্ট হলো, এর আবার আরেকটি পার্ট বলছে, দেখো ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতল মানে কি, এখানে বক্রতলের ফর্মুলা কি, আমাদের সম্পূর্ণ, যখন সম্পূর্ণ গোলক থাকবে তখন বক্রতল মানে একটি, এর বক্রতল আর সম্পূর্ণ তল মানে একই জিনিস। আমি ফর্মুলা একটি, সেটা হচ্ছে 4πr²। আরেকবার ব্যাপারটা একটু ক্লিয়ার করি, এখানে অর্ধ গোলকের সঙ্গে সম্পূর্ণ গোলকের, এই একটা অর্ধগোলক, অর্ধগোলকের ক্ষেত্রে আমি বলেছি কি দুটো জিনিস আছে, একবার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, একবার বক্রতলের ক্ষেত্রফল। সম্পূর্ণ মানে বলেছি কি এর হাফটা, এর অর্ধেকটা, কারণ পুরো গোলকের আমাদের ক্ষেত্রফল হয় 4πr², তাহলে এর অর্ধেক কত 2πr²। যখন আর বলেছে এই অর্ধগোলকের, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 2πr² প্লাস উপরটাও নিলে 3πr² হয়ে যায়, তাই তো। কিন্তু সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে এর আলাদা করে বক্রতলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হয় না, কারণ এটা তো পুরোটাই গোল, এর তো বাদ দেওয়ার কিছু নেই, উপর নিচে যে বাদ দেবো সেরকম তো কিছু নেই। তো যার জন্য এর বক্রতল বলুক সম্পূর্ণ তল বলুক একটাই ফর্মুলা 4πr²। তো সেই ফর্মুলায় বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, দিয়ে নিজেরা ক্যালকুলেশন করে নাও, তাহলে কত হয়ে যাবে 4 পাই মানে কত 22/7, আর আর মানে আমরা জেনেই গেছি 21/10 ইন্টু 21/10, 7 দিয়ে 3 7 21। তো আবার বলছি এখানে ভাগ করবে না, মানে কাটাকুটি করবে না, আগে গুণ করে নাও, গুণ করে নিয়ে দুটো সংখ্যাকে পয়েন্ট লিখে দাও, তো তোমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। তো গুণ করে দাও, এগুলো গুণ করলে তোমরা পাবে, দেখো তোমরা পাবে 5544, দুটো সংখ্যাকে পয়েন্ট, তাহলে এখানে তোমাদের পয়েন্ট 55.44 ইউনিট কি হবে সেন্টিমিটার স্কোয়ার, বাংলায় লিখলে বর্গ সেমি, কারণ ক্ষেত্রফল বের করছি, কেমন। তো এবার নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8 আমরা মুভ করছি। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14। এবার নিরেট কিন্তু আবার বলছে ফাঁপা নয়, এই কোয়েশ্চেনটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, বোঝা গেল? অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও, কেমন। যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। কোয়েশ্চেন নাম্বার 8 আমরা মুভ করেছি। একটা নিরেট লোহার গোলক আছে, ফাঁপা নয় কিন্তু নিরেট, যার ব্যাসের দৈর্ঘ্য 14, তাহলে ব্যাসার্ধ কত হবে 7। এই গোলকটি গুলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে সেটা আমাকে বলতে হবে। আচ্ছা,
তো এইটা যদি তোমরা লক্ষ্য করো কি বলছে কি এইটাকে গলিয়ে ফেলো, যে নিরেট লোহার গোলটি রয়েছে সেটাকে গলিয়ে তুমি ছোট ছোট অনেক গোল তৈরি করেছো। কটি তৈরি করেছো সেটা তোমাকে বলেনি, সেটা তোমাকে বলতে বলছে কি কটি তৈরি করা যাবে। বাট এই যে ছোট ছোট গোলগুলো তুমি তৈরি করেছো তাদের আবার ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5। কি বলে দিয়েছে? ব্যাসার্ধ 3.5 সবে ব্যাসার্ধ। তো এই এখানে দেখো এই যে বড় গোলটার যে আয়তন, বড় গোলটার যে ভলিউম বা আয়তন, আর এই যে ছোট ছোট গোলগুলো যতগুলো তোমরা তৈরি করতে পারবে সবগুলোর আয়তন যদি মেলাও, মনে করো এর আয়তন V1, এর আয়তন V2, এর আয়তন V3, এরকম আরো করেছো। তো এই যে V1, V2, V3 বা যা আছে এইটা ইজ ইকুয়াল টু এই যে বড় গোলকের আয়তন যদি V হয় তার সঙ্গে সমান হবে। কারণ এতে আয়তন মানে কি তার মধ্যে কত লোহা আছে, তো এই যতটা লোহা সেইটাই গলিয়ে নিয়ে সেই লোহাটা দিয়েই ছোট ছোট বল তৈরি করলে, মানে এই যতটা লোহা সেটাই এই সবগুলো মিলিয়ে লোহা। তো এখানে সবসময় আয়তন তোমরা যে ভলিউম সেটা ইকুয়াল হবে, এখানে কোনো ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের কনসেপ্ট আসবে না। যখনই এ ধরনের কোনো জিনিসকে গলিয়ে ছোট ছোট অনেক জিনিস তৈরি করছে দেখুন সেখানে সবসময় আয়তনের কনসেপ্ট আসবে, ভলিউমের কনসেপ্ট আসবে। ক্লিয়ার হলো? তো সবার প্রথমে আমরা যে বড় গোলকটি তার আয়তন বের করে নিই, লিখে করবে তোমরা লিখবে কি বড় গোলকটির আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আর কত? 7, তাহলে 7 গুণিত 7 গুণিত 7, একটা 7 7 কেটে গেল, তাহলে 4 গুণিত 22 গুণিত 7 গুণিত 7/3। আমি ক্যালকুলেশন করবো না, আমি বারবার বলছি আমি ক্যালকুলেশন করি না। কারণ কি এখানে আমি ক্যালকুলেশন করবো না তার আরো একটা কারণ, যখন এখানে দেখো এই যে এইগুলো করবো এটা ইজ ইকুয়াল টু এটা করবো, তখন এর যখন আয়তনের ফর্মুলা বের করবো তখন তো 4/3 22 এসব থাকবে, সব কেটে যাবে, তখন কিচ্ছু এখন গুণ করবে না, শুধু আয়তন এত তোমাদের সেন্টিমিটার কিউব বা ঘন সেমি লিখে রেখে দাও। এবার দেখো এবার প্রতিটি ছোট গোলকের আয়তন বের করবে। কি লিখবে? প্রতিটি লিখবে এরকম ভাবে কি প্রতিটি ছোট গোলকের আয়তন কত হবে বলে ফর্মুলা আমরা জানি 4/3 পাই, আর মানে কত 3.5, তাহলে 3.5 বাই যদি পয়েন্ট সরিয়ে দাও 10, আর কিউব মানে 3 বার লিখতে হবে 35 এর 10, 35 এর 10। এবার মনে করো এরকম কতগুলি ছোট ছোট গোল তোমাদের নিরেট গোল তৈরি করেছে, তো আমরা মনে করে নিচ্ছি কি এক্সটি এরকম ছোট ছোট গোল তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো এই ছোট তার মানে একটির আয়তন যদি তোমাদের এত সেন্টিমিটার কিউব হয় তাহলে এক্সটি ছোট ছোট এরকম এক্সটি গোলের আয়তন কত হয়ে যাবে জাস্ট এটাকে এক্স দিয়ে গুণ করে দেবে। তাহলে কি ধরে নেবে? আগে ধরি এক্সটি ছোট ছোট নিরেট গোলক তৈরি করা হলো, নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে আমরা এবার কি লিখতে পারি? আমরা লিখতে পারি শর্তানুসারে x গুণিত 4/3 পাই মানে কত 22 এর 7 গুণিত 35 এর 10 গুণিত 35 এর 10 গুণিত 35 এর 10, এইটা ইজ ইকুয়াল টু একটির ভলিউম এত, এক্সট্রা গোলকের ভলিউম এত, এটা ইজ ইকুয়াল টু যেটা এখানে করে রেখেছিলাম 4 গুণিত 22 গুণিত 7 গুণিত 7/3। ঠিক, এবার এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। ক্যালকুলেশনটা দেখো উপরে করছি, এই পোর্শনটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্যালকুলেশন করার সময় সব কেটে যাবে, তোমাকে এক্স চাই শুধু আমি এক্সটাই দিকে রাখছি, বাকি সব জিনিস এদিকে নিয়ে চলে যাবে। একটু লম্বা করে এখানে লাইনটা টানতে হবে, অনেক জিনিস রয়েছে না। দেখো এদিকে যেটা আছে আগে সেটা লিখে নাও, 4 রয়েছে 22 রয়েছে 7 রয়েছে দুবার, নিচে একবার 3। এবার এখান থেকে যেগুলো নিচে আছে সেগুলো ওদিকে গিয়ে উপরে যাবে, 3 7 আর 3 বার 10, 3 7 আর 3 বার 10 উপরে চলে গেল। আর যেগুলো উপরে আছে সব নিচে আসবে, 4 22 3 বার 35, 4 22 আর 3 বার 35। ঠিক, তো দেখি চলো এবার কাটাকুটি করি। 3
3 কাটাকুটি করার সময় একটু লক্ষ্য করে করবে। 4 4 22 22 বলেছিলাম না কাটবে। 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 4 দুগুণে। কত সুন্দর দেখো আমাদের অ্যান্সারটি চলে এলো 8টি। কটি ছোট ছোট তোমরা কটি ছোট ছোট গোলাপ তৈরি করতে পারবে? নিরেট গোলাপ 8টি। ক্লিয়ার হলো? চলো কোয়েশ্চেন নাম্বার 9 এ মুভ করি। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে। আচ্ছা, গলানোর আগে এখানটা কি বলছে সেটা একটু দেখাই তোমাদেরকে। আমি ক্লিয়ার করে দিলাম ক্যালকুলেশনটা, ঠিক আছে? তোমরা অসুবিধা হলে পজ করে পড়ে নাও, ঠিক আছে? চলো কোন কোয়েশ্চেনটি করবো বলছে? কোয়েশ্চেন নাম্বার কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 9। 3টে তামার নিরেট গোলক আছে, 3টেরই ব্যাসার্ধ বলে দিয়েছে 3, 4 আর 5। একটির 3, আরেকটির 4, আরেকটির 5 সেন্টিমিটার। তো বলছে এটাকে গলিয়ে ফেলে একটা বড়, এটাকে গলিয়ে দিল, 3টাকে গলালো, গলিয়ে একটা বড় একটা গোলক তৈরি করলো নিরেট। আগের কোয়েশ্চেনটা ঠিক উল্টো, আগের একটা বড়কে গলিয়ে অনেকগুলো ছোট ছোট করেছিল, এখানে 3টি ছোট ছোট গোলককে গলিয়ে একটা বড় তোমাদের নিরেট গোলক তৈরি করা হলো। এই বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমাকে হিসাব করে লিখতে হবে। এই যে বড় গোলকটির ব্যাসার্ধ মনে করো তুমি ক্যাপিটাল আর ধরে নিলে, তো সেই ক্যাপিটাল আর কত সেটা তোমাকে বলতে হবে। তো কনসেপ্ট সেটাই, এই 3টের যা টোটাল ভলিউম সেটাই এর ভলিউম, সেটাই এর ভলিউমের আয়তন, ঠিক আছে? তো তোমরা লিখে করে নেবে। আমি মেন ক্যালকুলেশনটা শুধু করে দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি কি শর্তানুসারে এর আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। আর তো আমরা জানি না, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই 3টের যোগফল। তাহলে এর কত হবে? একটা একটা বের করো। এর হয়ে যাবে আমাদের 4/3 পাই ইন্টু 3 কিউব, 3 কিউব মানে কত? 3 3 9, 3 9 27। এর কত হয়ে যাবে? এর কত হয়ে যাবে? 4/3। আচ্ছা এখানে লিখে একবার দেখাই। 4/3 পাই আর কিউব মানে 3 3 9, 3 9 27 প্লাস এটা 4/3 পাই 4 এর কিউব মানে 4 4 16, 4 16 64, 4 16 64 প্লাস এটার কত হয়ে যাবে? 4/3 পাই আর কিউব মানে 5 5 25, 5 25 125। এই তো হয়ে যাবে 3টের মধ্যে 4/3 পাই, 4/3 পাই, 4/3 পাই। তাহলে 4/3 পাই কমন নিয়ে নেব, ব্র্যাকেটের মধ্যে 27 প্লাস 64 প্লাস 125। 4/3 4/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 27 প্লাস 64 প্লাস 125, তার মানে 216। তাহলে দেখো এখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাবো। আর কিউব ইজ ইকুয়াল টু কোন নাম্বারকে 3 বার গুণ করলে 216 হয়? 6কে 3 বার গুণ করলে 216 হয়। অনেকে আবার কনফিউজড হয়ে গেল, এখানে কি আমরা বুঝবো কি করে ম্যাম কি 6কেই 3 বার গুণ করলে 216 হয়? কোনো অসুবিধা নেই, যখন বুঝতে পারবে না এটা এলসিএম করে নেবে। কি করে নেবে? এলসিএম করে নেবে। 6 দিয়ে করো, 3 6 18, 19 20 21 36, 6 6 36, 6 দিয়ে 6 6 36। দেখো 3 বার 6 গুণ করলেই আসছে। তো এখান থেকে তাহলে আর কত চলে এলো? আর চলে এলো 6। তাহলে ব্যাসার্ধ কত চলে এলো? 6 সেন্টিমিটার। কোয়েশ্চেন সেন্টিমিটারে রয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? খুব ইজি। শুধুমাত্র কনসেপ্ট যারা বেসিক ভিডিওটা দেখেছো তাদের কাছে তো খুবই সোজা লাগছে আমার মনে হচ্ছে। কি ঠিক বলছি তো? অবশ্যই যারা দেখে নিয়েছো বেসিক ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কি তাদের কাছে কেমন লাগছে কোয়েশ্চেন গুলো। খুবই সোজা কি তোমরা এখনো কোনো কনফিউশন আছে? দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 এ মুভ করছি। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। একটা অর্ধগোলাকৃতি মানে অর্ধেক গোল, এখানে সম্পূর্ণ গোলের কনসেপ্ট আসছে না। কোয়েশ্চেন নাম্বার 10, একটা অর্ধগোলাকৃতি, এই অর্ধগোলাকৃতির ব্যাসটা মানে পুরোটা, তার ব্যাসটা কত বলে দিয়েছে? 42 ডেসিমিটার। 42 ডেসিমিটার বলেছে তার ব্যাস, মানে কি 2r এর ভ্যালু। তাহলে আর কত হয়ে যাবে? 21 ডেসিমিটার। আর কত হয়ে যাবে? 21 ডেসিমিটার। তারপর কি বলছে? গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে? উপরিতল রং করবে। উপরিতল মানে কি? যে এই যে গম্বুজটা এরকম ভাবে হয় না, গম্বুজটা আমাকে এরকম ভাবে আঁকার দরকার ছিল উল্টো ভাবে।
তো তার উপরি তলটা, এই যেই তলটা তুমি রং করবে, নিচে তো কিছু রং করবে না, গম্বুজ রং করবে না, উপরি তল। দ্যাট মিনস, কারণ অর্ধগোলক মানে আমি দুটো কনসেপ্ট বলেছি, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল আবার বক্রতল। তো এখানে বক্রতল হবে শুধুমাত্র 2πr², কারণ নিচেটাতে এখানে কিছু করবেই না। তো দ্যাট মিনস এখানে তোমাকে কোনটা বের করতে হবে, তোমাদের গম্বুজের বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তো এবার সেটা বলছে 35 টাকা হিসেবে কত খরচ, 35 দিয়ে গুণ করে দেবো। বাট তার আগে আরেকটা জিনিস দেখে নাও, প্রতি বর্গ মিটারে 35 টাকা কথাটি লেখা রয়েছে কোয়েশ্চেনে, প্রতি বর্গ মিটার, আর এখানে দিয়েছে এত ডেসিম। তো আমি না কোয়েশ্চেনটা একটু মিটারে কনভার্ট করে নিই, মিটার ডেসিমিটারের মধ্যে রিলেশন তোমরা জানো, একবার লিখে দেখিয়ে দিচ্ছি। তাও কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। মিটার, ডেসিমিটার, মিটারের পরেই ডেসিমিটার থাকে, কিন্তু আমরা যাচ্ছি উপরের দিকে। ডেসিমিটার থেকে মিটারে যাওয়া বলছে, এক ঘর উপরে যাচ্ছি, একটা শূন্য দিয়ে তোমাদের মানে একের পাশে একটা শূন্য দিয়ে ভাগ, দ্যাট মিনস 10 দিয়ে ভাগ, তার মানে 21/10, তার মানে 2.1 মিটার। ঠিক, মিটারে কনভার্ট করে নিলাম। এবার আমরা বের করবো গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল। লিখবো অর্থাৎ গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2πr²। 2πr², তাহলে 2π মানে কত, 22/60, আর আর মানে কত, এই মাত্র আমরা বললাম 21/10, 21/10 গুণিত 21/10, তাই তো? কাটাকুটি একটু যাচ্ছে, করে দিই, 3 × 7 = 21, ঠিক। আর এখন কাটাকুটি করছি না। তো এটা হয়ে গেল তার বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ মিটার। এবার তাহলে টোটাল খরচটা কত হবে, মোট খরচ 35 টাকা হিসাবে। জাস্ট এটাকে 35 দিয়ে গুণ করে দাও, তখনই ক্যালকুলেশন করে নেবো, যার জন্য আমি এখানে ক্যালকুলেশন করলাম না, ঠিক আছে। তো দেখো এবার এখানে আমি লিখছি মোট খরচ বলে লিখবো। তাহলে অর্থাৎ দেখো মোট খরচটা কত হয়ে যাচ্ছে, মোট খরচটা হয়ে যাচ্ছে তোমাদের 2 × 22, যা যা থেকে লিখে নি, গুণিত 3 × 21, নিচে হচ্ছে 10 × 10, এটাকে গুণ করে দেবে 35 দিয়ে, এটাকে গুণ করে দেবে 35 দিয়ে। তো এটাকে গুণ করলে কাটাকুটি করবে না, কাটাকুটি যাবে 5 দিয়ে, বাট করবে না। বারবার বলছিল উপরের গুলো গুণ করে দিলেও তোমাদের হয়ে যাবে 970 গুণ করে দেখে নাও, অসুবিধা থাকলে তোমাদের, ঠিক আছে। আর নিচে 100, তাহলে দুটো সংখ্যা আগে পয়েন্ট দিয়ে দাও, তাহলে 970.20 এত টাকা, ঠিক, বোঝা গেল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11টা আমরা একটু পড়ে নিই খুব ভালোভাবে। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 এবং 17.5। ফাঁপা গোলক, নিরেট গোলক নয় কিন্তু, যা আছে বাইরে বাইরে আছে, ভিতরটা কিন্তু খালি। তো তার ব্যাস একজনের বলেছে 21 আর একজনের বলছে 17.5। ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দেয়নি, ব্যাসার্ধ আমরা অর্ধেক করে নেবো। তো বলছে এই গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত। তো এখানে ধাতু লেগেছে মানে কি আয়তনের কনসেপ্ট আসবে, ভলিউমের কনসেপ্ট আসবে না, কারণ কি এর ভিতর তো ফাঁপা, ধাতু তো ভিতরে নেই, ধাতু আছে শুধু বাইরে বাইরে। একটা সম্পূর্ণ নিরেট হলে কি তার ভিতরেও সেই ধাতুটা থাকতো, এটা তো ফাঁপা, ফুটবলের মতন ভিতরটা তো ফাঁপা, শুধু বাইরে বাইরে আছে, দ্যাট মিনস তার ক্ষেত্রফল। এখানে তোমাদের এই ক্ষেত্রফল বের করতে হবে, 4πr² ক্ষেত্রফলের ফর্মুলা সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে। তো তোমরা লিখে নেবে, একটু লিখে নিয়ে একদম অনুপাতটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এর কত হবে, 4πr মানে কত, 21/2 তার হোল স্কোয়ার, এখানে 4π 17.5/2 তার হোল স্কোয়ার, তাদের ক্ষেত্রফলের অনুপাত। লিখে নেবে কি ফাঁপা গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে, দেখো 4 কেটে যাবে, পাই কেটে যাবে। এটার মানে কত, দেখো 21/2 × 21/2, আর এটার মানে কত 17.2, যদি পয়েন্টটাকে সরিয়ে দাও নিচে 20 হয়ে যাবে, তাহলে 175/20 × 175/20, ঠিক। এবার এটাকে আমরা কি করতে পারি, দেখো একটু আমরা ক্যালকুলেশন করে নেবো, সেটা হচ্ছে 21 × 21/2 × 2। এই জিনিসটা যখন উপরে নিয়ে যাব উল্টো হয়ে চলে যাবে, মানে 20 × 20 উপরে চলে যাবে, আর 175 × 175 নিচে চলে আসবে। কারণ কনফিউশন হলে একটা অন্য এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। a/b/c/d, এটার মানে কি a/b × d/c, নিচে c/d যখন উপরে যায় উল্টো হয়ে চলে যায় d/c, সেরকম নিচের এই জিনিসটা যখন উপরে নিয়ে গেলাম
উল্টো করে রেখে দিলাম। তো দেখো একটু কাটাকুটি করো, 2 দিয়ে দেখো 2 দিয়ে 10, 2 দিয়ে 10, এখানে 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 5 দিয়ে 5 3 5 15 25 5, এখানেও 5 দুগুণে 10 35, 7 দিয়ে 3 7 21 5 3 5, তাহলে এখানে রইলো তোমার 3 3 2 2, 3 3 9 আর 2 দুগুণে 4 আর 4 9 36 আর নিচে তো 25, তাহলে অ্যান্সারটি হলো 36:25। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12টা দেখো, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, একটু বোঝানো আছে, অনেকে এই কোয়েশ্চেনটায় কনফিউজড হয়ে যায়। একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। একটা গোল তোমাদের কাছে রয়েছে গোলক, বলছে এর উপরটা এরকম ভাবে, এই যে গোলটা রয়েছে তার উপর থেকে তুমি গোল করে উপরটা একটু কেটে নিলে, মানে এমন ভাবে কেটে নিলে এটা একটু ছোট হয়ে গেল, গোলটা একটু ছোট হয়ে গেল, মানে চারিদিক থেকে তুমি সমান ভাবে একটু একটু করে কেটে নিলে গোল করে, তো একটা ছোট গোলক তৈরি হলো। বলছে এই যে ছোট গোলকটা তৈরি হলো তার ক্ষেত্রফলটা আগের বড় গোলকের ঠিক অর্ধেক। তো এর ক্ষেত্রফল কত? এর ব্যাসার্ধকে যদি আমি স্মল আর মনে করি, ক্ষেত্রফল কত? 4πr²। বড় গোলকের ব্যাসার্ধকে যদি আমি ক্যাপিটাল আর মনে করি, এর ক্ষেত্রফল কত? 4πR²। 4πR²। রিলেশনটা কি বলছে? রিলেশনটা বলছে 4πr² ইজ ইকুয়াল টু 4πR²/2, এর ক্ষেত্রফলের ঠিক অর্ধেক, ঠিক এটা বলছে। তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি, কারণ 4 4 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। তো এখান থেকে দেখো ক্যাপিটাল R² ইজ ইকুয়াল টু 2 স্মল r²। তো দিস ইমপ্লাইজ ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু √2r। ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু √2 এর একটা রিলেশন পেলাম আমরা, হ্যাঁ রিলেশন পেলাম। এবার আগের কোয়েশ্চেনটি বলো। আগে বলছে কেটে নেওয়া অংশের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন মানে কি বলছে? আমরা কোন পোর্শনটা কেটে নিয়েছি? বড় গোল থেকে উপর থেকে কেটে নিয়েছি, মানে এই পোর্শনটা তো আমরা কেটে নিয়েছি তো আমরা শুধুমাত্র এই পোর্শনটা। বলছি কেটে নেওয়া অংশের আয়তন আর তার সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। এর আয়তন তো আমরা জানি, এর আয়তনে তো কোনো প্রবলেম নেই, এর আয়তন তো 4/3πr³। এর আয়তন তো আমরা জানি, বাট এই যে কেটে নেওয়া অংশের আয়তন মানে কি বলতে চাই সেটা কিভাবে বের করবো? দেখো এই শুধু এটুকুন আমাকে চাই। তো এখানে দেখো যখন আমরা যদি আর দিয়ে মানে 4/3π ক্যাপিটাল R³ করি, এই যে ক্যাপিটাল R³ করি, তখন কি হবে? তখন তো আমাদের এর আয়তন বের করলে আমাকে তো পুরো গোলক যে পুরো তার আয়তন বেরিয়ে আসবে। আয়তন মানে কি এর মধ্যে কতটা কি রয়েছে পুরো আয়তনটা বেরিয়ে আসবে, বাট আমাকে তো পুরোটা চাই না, আমাকে বলছে চাই শুধু এই যে সাইডটা। তো এই পুরোটা থেকে যদি এই যে ভিতরের ছোটটা আমরা মাইনাস করে দিই, পুরোটা থেকে যদি ভিতরের ছোটটা মাইনাস করে শুধু বাইরেটা পড়ে থাকছে কি? হ্যাঁ থাকছে। তো সেটাই আমরা করব। আমরা কেটে নেওয়া অংশের আয়তনটা কিভাবে বের করবো তাহলে? অতএব কেটে নেওয়া, এটাই বোঝায় এখানে, ঠিক আছে? এই জিনিসটা কেটে নেওয়া অংশের আয়তন কি বলছি? পুরোটা থেকে 4/3π ক্যাপিটাল R³ থেকে 4/3π স্মল r³ মাইনাস করে দাও। তো দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করছি। 4/3π ক্যাপিটাল R মানে √2 স্মল r, তো ক্যাপিটাল R³ মানে কি? √2r তার হোল কিউব। √2 কে 3 বার গুণ করলে √2 আর কত? R³। তো √2 কি? একটা 2 আর একটা √2 ভিতরে থাকবে, দ্যাট মিনস ক্যাপিটাল R³ মানে হয়ে গেল তাহলে কি 2√2r³, ঠিক? মাইনাস 4/3πr³। এবার দেখো 4/3πr³, 4/3πr³ দুটোতেই কমন রয়েছে, সেটা আমরা কমন নিয়ে নেব এখান থেকে। কিভাবে কমন নিচ্ছি দেখো, 4/3π স্মল r³ কমন চলে গেল, তাহলে পড়ে থাকবে 2
√2 - 1। এটা হলো কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন। এবার কি বলেছে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কার অনুপাত, অবশিষ্ট যে গোলকটা পড়েছিল তার। দ্যাট মিনস আমাদের এবার লিখবে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, যেটা বইয়ে দেওয়া আছে। তাহলে সেটা কি হয়ে যাবে, 4/3 পাই r³ ইন্টু 2√2 - 1 বাই, নিচে কোনটা লিখবো, 4/3 পাই r³, এটা যে ছোটটা ছিল 4/3 পাই পাই r³ সবই তো কেটে গেল। তাহলে পরে কি রইলো, মানে শুধুমাত্র 1 রইলো নিচে, তাহলে উপরে রইলো 2√2 - 1 অনুপাত নিচে রইলো 1। তো এটাই ফাইনাল অ্যান্সার, 2√2 - 1 অনুপাত 1। ঠিক আছে, আবার এটাকে দেখো, আমি এখানে অনুপাতের সাইন দিয়ে লিখেছি। কেউ যদি মনে করো প্রথমে এটা বাই 1 লিখবে, একই কথা। এটার মানেই কি, এটার মানেই হচ্ছে কি 2√2 - 1 রেশিও 1। বোঝা গেল? আজকে আর কোয়েশ্চেন করছি না, কোয়েশ্চেন নাম্বার 12 পর্যন্ত তাহলে কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোয়েশ্চেন নাম্বার 13 থেকে স্টার্ট করবো, কেমন? তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয় তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, তবে কিন্তু ঠিক সময় মতো নোটিফিকেশনগুলো তোমরা পাবে। তো আজকের মতন টাটা, বাই।